ওকে, তাহলে দেখো যেটা বলছিলাম আমরা এই দ্বিতীয় অধ্যায়ের সকল থিওরি করছি বা রেকর্ড দেওয়া হয়েছে। ওখানে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে রেকর্ড ক্লাস চলা মানে লাইভ ক্লাস চলা টাইম অথবা মেসেঞ্জারে নক দিও পার্সোনালি, যদি কোথাও না বুঝতে পারো বুঝাই দিব। এখন আমরা এই একটা থিওরি বাকি ছিল, এটাতে আসি। এখানে আমাদেরকে বলা হয়েছে যে দেখাও যে সমভরের দুটি বস্তুর মধ্যে একমাত্রিক সংঘর্ষ ঘটলে এরা বেগের বিনিময় ঘটায় বা বিনিময় করে। তো আমরা ধরে নিচ্ছি এ একটা ভর বস্তু যার ভর হচ্ছে m1, এইখান থেকে এদিকে যাচ্ছে। দ্বিতীয় আর একটা বস্তু, এটা হচ্ছে কি m2 ভরের বস্তু। এরা পরস্পর একই দিকে গতিশীল, এ u1 বেগে গতিশীল, এ u2 বেগে গতিশীল, এবং এদের মধ্যে সংঘর্ষ ঘটল। সংঘর্ষ এখানে কেউ পেন্ডিং নেই, পেন্ডিং অবস্থায় কেউ নেই। হ্যাঁ ওকে, করতেছি। ওকে, জয়েন হয়েছে। দেখো যেটা বলছিলাম, আমরা ধরে নিচ্ছি দুইটি বস্তু m1 এবং m2 ভরের বস্তু, এবং এরা এ হচ্ছে u1 বেগে গতিশীল, এ u2 বেগে গতিশীল। এদের মধ্যে একটা সময় সংঘর্ষ ঘটলো, এবং সংঘর্ষের পরে এরা আবার কী করলো, এ v1 বেগে গেল এবং আরেকটা বস্তু v2 বেগে গেল। অর্থাৎ এটা m1 এর আর এটা হচ্ছে m2, ঠিক আছে, ভরের বস্তু। তো সরি, u2 নয়, v2 বেগে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের যে বিষয়টি প্রমাণ করতে বলছে, যদি এই দুইটি বস্তুর ভর সেম হয়, একই রকম হয়, তাহলে এই u1 বেগটা পাবে হচ্ছে v1 বস্তু, সরি v2 বস্তু, অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগটা হবে প্রথম বস্তুর আদি বেগ, এবং দ্বিতীয় বস্তুর প্রথম বস্তুর শেষ বেগটা হবে দ্বিতীয় বস্তুর আদি বেগ। অর্থাৎ এদের বেগটা কী হবে, ইন্টারচেঞ্জ করবে। এটাই হচ্ছে বেগের বিনিময় করতেছে, দেখানো লাগবে। তো আমরা ফার্স্টে যেটা করব, v2 আর v1 এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। তো দেখো আমরা জানি কি, আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র থেকে জানি যে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ কী থাকে, সমান থাকে। অর্থাৎ এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা। এখান থেকে আমরা লিখতে পারি কি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। তো এটা হচ্ছে কিসের সূত্র লিখলাম আমি, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এগুলো ইতিপূর্বে পড়ছো। তাহলে এখানে আমরা এই m1 m2 ভরের বস্তুকে এক পাশে নেই, m1 u1, এটাকে এই পাশে নিলে কী হবে, মাইনাস m1 v1, এবং এটা ছিল, এটাকে এই পাশে নাও। আচ্ছা, m2 v2, এটা এই পাশে ছিল, এই পাশে গেলে কী হবে, মাইনাস m2 u2। সিম্পলি আমরা এক পাশ করে নিছি। তাহলে আমাদের যেটা দাঁড়াবে, m1 কমন দিলে কী হবে, u1 মাইনাস v1, আর এখানে m2 কমন দিলে দাঁড়াবে হচ্ছে v2 মাইনাস u2। সো এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা আমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে এটা পাইলাম, m1 ইন্টু u1 মাইনাস v1 ইকুয়াল m2 ইকুয়াল v2 মাইনাস u2। সো এটাকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে শক্তির সংরক্ষণশীলতা থেকে আসি। শক্তির সংরক্ষণশীলতা বলতে বোঝায় সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হবে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। এটা ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি, সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান থাকবে। তাহলে এই পর্যায়ে আমরা শক্তি সংরক্ষণশীলতা লিখতে পারি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে দেখো, যেহেতু এই পাশেও হাফ আছে, এই পাশে হাফ আছে, তাহলে হাফগুলো কমন নিয়ে কাটাকাটি করা যায়, হাফ আর থাকছে না। তো এটাকে আমরা যদি কমন নিয়ে একটু কাজ করি, তাহলে আমাদের এইটার মতো, আচ্ছা আমরা কমন নিলাম, তাহলে হাফ কাটা যায়, তাহলে কী থাকে, m1 u1 স্কোয়ার, এই পাশের এটাকে এই পাশে নাও, তাহলে মাইনাস m1 v1 স্কোয়ার। আচ্ছা, এটা ছিল হাফ, হাফ তো চলে গেল, তাহলে কী থাকে, m2 v2 স্কোয়ার মাইনাস m2 u2 স্কোয়ার। ওকে, সিম্পলি আগের মতোই আমরা কী করলাম, কমন, এখন এবার কমন নিব। তাহলে m1 কমন নিলে কী হবে, u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, আর m2 কমন নিলে কী হবে, v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার।
সো এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। ওকে, এখন সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ দেব, সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ দেব। এখানে তো কোনো সমস্যা নাই, এটা আমরা পাইছি। এটা যখন তোমরা লিখবা তখন কি লিখবা, এটা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে পাইছি, এবং এটা পাইছি কোথা থেকে, শক্তি সংরক্ষণশীলতার সূত্র থেকে পাইছি। এটা কিন্তু আর রেকর্ড দেওয়া হবে না, এই রেকর্ডই। আর এটা তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমাদের লেখার সময় সুবিধা হবে। যারা যারা আসতো স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, তাহলে এখন কী করবো, সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ দিব। তাহলে আমরা যেটা পাবো, সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ দিলে m1 ভাগ m2 হয়ে যাবে। তাহলে m1 m2 দরকার নেই, তাহলে কী থাকে, u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ভাগ কী হবে, u1 মাইনাস v1। আর এই পাশে কী হবে, m2 m2 কাটাকাটি হবে, তাহলে থাকবে কি v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার ভাগ v2 মাইনাস u2। এই পর্যন্ত ঠিক আছে। এটা কী করলাম, 2 নম্বর ভাগ 1 নম্বর করছি, ঠিক আছে। তো এখন এখানে আমরা কি করব, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি আর কি এ মাইনাস বি। তাহলে দেখো এটা কী হবে, একবার হবে u1 মাইনাস v1 প্লাস কী হবে u1 প্লাস v1, একবার হবে ইন্টু কী হবে u1 মাইনাস v1। তাহলে এই মাইনাস মাইনাসেরটা এটা কাটাকাটি যাবে। সিমিলারলি এটার ক্ষেত্রে কী হবে, এই মাইনাসের মাইনাসেরটা কাটা যাবে, তাহলে প্লাসেরটা থাকবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে u1 প্লাস v1, আর এই পাশে পাবো কি v2 প্লাস u2। এই লাইনটা কে কে বুঝলো না, যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলো, আমি আর একটা লাইন করে দিতে রাজি আছি, কিন্তু যদি বোঝো তাহলে আমি আর ওই লাইনটা করতে যাব না। এটা কি বুঝতে পারছো সবাই? ওকে, একটু ফাস্ট বললে ভালো। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত চলে আসছি আমাদের এখান থেকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি v2 এর মানটা বের করে নিব। তাহলে v2 এর মান কী হবে, তাহলে v2 ইকুয়াল কী হবে, এটা প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে। তাহলে u1 প্লাস v1 মাইনাস u2। তাহলে এখন এই v2 এর মানটা আমি কোথায় বসাবো, এই যে আমাদের 1 নং সমীকরণ আছে, 1 নং সমীকরণে বসাবো। তাহলে তোমরা একটু এখানে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তাহলে আমরা এখন এই মানটা এটাকে মিশিয়ে দিচ্ছি, আমি এই v2 এর মানটা 1 নং সমীকরণে বসাবো। সেই যে 1 নং সমীকরণে আমি যদি v2 এর মানটা বসাই তাহলে কী দাঁড়াবে, m1, আচ্ছা আমি এটা গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে m1 u1 মাইনাস m1 v1। এবার কী হবে m2, v2 এর মান কত, v2 এর মান এইটা, তাহলে কী হবে u1 প্লাস v1 মাইনাস u2 মাইনাস u2, এমনটাই দাঁড়ায়। তাহলে আমাদের হবে কি, এবার আরেকটা লাইন করো, m2 u1 প্লাস m2 v1 মাইনাস, আচ্ছা u2 মাইনাস u2, তাহলে মাইনাস কী হবে 2u2, তাহলে কী হবে 2 m2 u2, এটাই তো হবে নাকি, বোঝা গেছে। যেহেতু u2 আছে তাহলে মাইনাস 2u2 হবে, আর এই 2u2-র সাথে এটা গুণ করলে কী হবে, এটা হবে। তাহলে আমরা পেলাম m1 u1 মাইনাস m2, সরি m1, আচ্ছা এখানে হবে m1 v1, এইটাই তো আমরা পাইছি। তো আমাদের এখানে লক্ষ্য হবে কি, লক্ষ্য হবে এই v1 এর মানটা বের করা। কি বের করা বলো তো, v1 এর মান বের করা। সেই ক্ষেত্রে আমরা এই v1গুলোকে এক পাশে নিব, আর বাকিগুলোকে সবগুলোকে আরেক পাশে নিব। আমার কথা কি বোঝা গেছে? আমরা এখান থেকে v2 এর মানটা বের করে এই সমীকরণে বসাইছি। এখন এই সমীকরণে v2 এর মান নেই, শুধুমাত্র v1 এর মান আছে। দেখো কোথাও v2 এর মান আছে, কোথাও v2 এর মান নেই। তাহলে এখান থেকে আমরা এখন v1 এর মানটা বের করব। তাহলে v1 এর মান বের করার জন্য আমাদের v1 এর মানগুলো কী করা লাগবে, এক পাশে নেওয়া লাগবে। তাহলে আমি যদি এটাকে রাখি, ধরে নিচ্ছি আমি এটা রাখছি v2, তাহলে m2 v1, এটা মাইনাস আছে, এই পাশে লিখে হবে প্লাস m1 v1, ভালো কথা। এইটাকে আমি এই পাশে নিছি, এখন বাকি এইগুলো কী করবো, এই পাশে নেব। তাহলে এই পাশে কী ছিল, আগে লিখি m1 u1 ছিল, এই যে m1 u1 ছিল। এখন বাকি এটাকে নিব কি এই পাশে, এটাকে এই পাশে দিলে কী হবে মাইনাস m2 u2, আর এটা মাইনাস ছিল, এই পাশে লিখবে প্লাস 2 m2 u2। ওকে, এখন আমি এখান থেকে v1, এখানে কি সমস্যা আছে?
কোথায় সমস্যা বলো? এই লাইন। আচ্ছা দেখো, আমি এটা তো ভাঙানো বুঝতে পারছো, আমি এখান থেকে সিম্পলি কি বললাম, আমি V1 এর মানটা নির্ণয় করব। সো যদি আমি V1 এর মানটা নির্ণয় করতে চাই, আমাকে V1 এর মানগুলো কী করতে হবে, এক পাশে নেওয়া লাগবে। তো আমি এই যে এটাকে এই পাশে নিচ্ছি, এই মানটাকে এই পাশে নিচ্ছি, তাহলে এটা তো এই পাশে ছিল M1 V1 M2 V1 ছিল, আর এটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে কী হবে, প্লাস হবে। এই কারণে আমি কী লিখছি, M1 V1 লিখছি, ভালো কথা। এখন এই মানটা যা ছিল লিখলাম M1 E1, আর এই দুটা কী করবো, এই পাশে পার করবো। তাহলে এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে ছিল মাইনাস হবে, M2 U2 সরি M2 E1, তাই তো M2 E1 হবে, M2 E1 না, হ্যাঁ M2 E1। তাহলে এটা কী হবে, M2 E1 হবে, আর এটা কী হবে, 2 M2 U2 হবে। ওকে, এটা মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হবে, প্লাস হবে। এটাই করছি, একবারে একটা লাইন এখানে স্কিপ করা হয়েছে। তাহলে আমরা এখন কি করবো, V1 এর মান নির্ণয় করবো। তাহলে V1 ইকুয়াল কী হবে, আচ্ছা দেখো আরেকটা লাইন এখানে একটু করে নেই। তাহলে এখান থেকে আমরা যদি E1 কমন নেই, তাহলে কী হবে, M1 মাইনাস M2 ইন্টু কি U1 প্লাস 2 M2 U2। বোঝা গেছে এখানে? হ্যাঁ, তাহলে দেখো এই পাশে কী ছিল, যা ছিল তাই, M2 V1 প্লাস M1 V1। তাহলে আমি এবার কি করব, এই মানটাকে এখান থেকে V1টাকে কমন নিব। তাহলে এই সমীকরণটি একটু আমি এখানে লিখে রাখতেছি, যে এই সমীকরণ আমাদের একটা ছিল যে U1 প্লাস V1 ইকুয়াল V2 প্লাস U2, এই তো U1 প্লাস V1 ইকুয়াল V2 প্লাস U2। আচ্ছা এই সমীকরণ যে একটা জায়গায় ছিল, এটা আমি এখানে একটু লিখে রাখলাম, কারণ এটাতে আমরা আবার পরে কাজে লাগাবো। তাহলে দেখো, তাহলে আমি এখানে কি করব, V1 এর মান নির্ণয় করবো। তাহলে V1টাকে কমন নাও, তাহলে কি হয়, M1 প্লাস M2, আর এখানে কি ছিল, M1 মাইনাস M2 গুণন কি U1 প্লাস 2 M2 U2। তাহলে এখান থেকে V1 এর মান নিয়ে এটা গুণ আছে, পাশে গেলে ভাগ হবে। তাহলে আমরা পাবো V1 ইকুয়াল M1 মাইনাস M2 গুণন কি U1 ভাগ কি ভাগ হচ্ছে M1 প্লাস M2, আর এর সাথে ভাগ যাবে প্লাস 2 M2 U2 ভাগ M1 প্লাস M2। তাহলে আমরা দেখো প্রথম বস্তুটার শেষ বেগ নির্ণয় সূত্র পাইছি কি, V1 ইকুয়াল M1 মাইনাস M2 ইন্টু U1 ডিভাইডেড M1 প্লাস M2 প্লাস 2 M2 U2 ডিভাইডেড M1 প্লাস M2। এখান পর্যন্ত তোমরা কে কে বোঝোনি, কোথায় বোঝোনি আমাকে বলো। সবাই কি বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এখান থেকে একটা মান পাইছি, এরকম করে V2 মান আবার বের করা লাগবে। সিমিলার কাজ করে আমরা V2 মান বের করব। তবে আমি তোমাদের এখান থেকে একটা অংশ দেখাই দিচ্ছি। দেখো আমাদের এখানে প্রশ্নতে বলা ছিল, দেখাও যে সমভরের যদি দুটি বস্তুর মধ্যে একমাত্রিক সংঘর্ষ ঘটে, এরা পরস্পরের সাথে কি করবে, বেগের বিনিময় করবে। তাহলে সমভরের মানে কি, M1 ইকুয়াল কী হবে, M2 ইকুয়াল M হবে, অর্থাৎ দুইটা বস্তুর ভর কী হবে, সমান হবে। তাহলে এখন আমাকে একটু বলো, আমি যদি M1 এর পরিবর্তে M2 বসাই, তাহলে M2 মাইনাস M2 করলে কত হবে, 0 হবে। তাহলে শূন্যকে যাই গুণ দাও ভাগ দাও, কী হবে, 0 হবে। তাহলে এই টার্মটা হবে কি 0। আচ্ছা, আর এখানে যদি আমরা একটু বসাই, M1 ইকুয়াল কি বসাবো, M2, তাহলে M2 প্লাস M2, তাহলে কী হয় 2 M2, আর এখানে কি উপরে হচ্ছে 2 M2, তাহলে 2 M2কে 2 M2 দ্বারা ভাগ দিলে কি হয়, U2 হয়। তাহলে আমরা এই রাশিটা থেকে পাবো হচ্ছে V1 ইকুয়াল U2, কী পাবো, V1 ইকুয়াল U2, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগটা দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। অর্থাৎ এটা কী করলো, বেগটা কী করলো, বিনিময় করলো। যার প্রথম বস্তু যেটা শেষ আদি বেগ ছিল, দ্বিতীয় বস্তুর সেটা আবার কী হয়েছে, শেষ বেগ হয়েছে। সিমিলারলি এরকম করে আমরা আবার V2 নির্ণয় করবো। তখন আমরা দেখবো কি, সেই ক্ষেত্রে দেখবো হচ্ছে V2 ইকুয়াল আসছে কি U1। তখন আমরা বলবো দ্বিতীয় বস্তুর শেষ বেগ প্রথম বস্তুর আদি বেগ। তো এখন তোমরা দ্বিতীয় টার্মটা কীরকম করে করতে পারবা নাকি, ওটা আমি করে দিব। করতে পারবো এরকম করে দ্বিতীয় টার্মটা, নাকি করে দেবো আমি?
আমার কথা কি বুঝতে, আচ্ছা এইটা কি বুঝতে পারছো সবাই যে বেগ বিনিময় করলো প্রথম অংশটা? আচ্ছা তাহলে আমরা এই বস্তুর ক্ষেত্রে এই সমীকরণটা পাইছি যে একটা সমীকরণ পাইছি V1 এর, এবার আমরা V2 এরটা নির্ণয় করব। তাহলে আমি এই সমীকরণগুলোকে সবগুলোকে মিশিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও একটা তাড়াতাড়ি। স্ক্রিনশট দেওয়া হয়েছে? ওকে, তাহলে আমি এটা মিশিয়ে দিলাম। তাহলে এবার V1 বের করছি, এবার কি করব V2 বের করব। তাহলে V2 বের করার জন্য তুমি আগের বার V2 এর মান এখানে, V1 বের করার জন্য কি করছিলা, V2 এর মান এখান থেকে নিছিলা। এবার আমি বের করব কি V2 বের করব। তাহলে V2 এর মানটা এখানে, তাহলে দেখো এবার এইটার মান নিব। তাহলে আমরা কি পাবো, V1 ইকুয়াল কি পাবো, যেহেতু এখানে ছিল তাহলে V1 ইকুয়াল হবে হচ্ছে V2 প্লাস U2 মাইনাস কি, মাইনাস হচ্ছে U1। এবার আমরা এই মানটা বসাবো, ঠিক আছে। এবার আমরা কী করবো, এই মানটা এই যে 1 নং সমীকরণ ছিল 1 নং সমীকরণে বসাবো, বোঝা গেছে। এটা কিন্তু ওই যে আমরা 3 নম্বর যে সমীকরণটা ছিল সেই 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে কী হলো, V1 ইকুয়াল V2 প্লাস U2 মাইনাস U1। তো আমরা এই মানটা এখন কী করবো, এই 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো 1 নম্বর সমীকরণের মানগুলো বসাও, কিসের মান বসাবো, V1 এর মান। তাহলে M1 U1 এর মান তো U1ই মাইনাস V1 এর মান এইটা, তাহলে কী হবে মাইনাস V2 মাইনাস U2 মাইনাস মাইনাস প্লাস U1 ইকুয়াল, দেখো এটা ক্যালকুলেট করো, তাহলে কী হবে M2 V2 মাইনাস M2 U2, আর এটা গুণ করে দিলে কী হবে M1 U1 মাইনাস M1 V2 মাইনাস M1, সরি এখানে এটা আরেকটু ক্যালকুলেট করি। তাহলে দেখো এখানে কী আছে, কই গেল, U1 আর U1 মিলে কি হয়, মিলে হবে হচ্ছে 2U1। তাহলে এটা আসবে এরকম M1 2U1 মাইনাস V2 মাইনাস U2। হ্যাঁ, আর এখানে যা ছিল তাই অ্যাজ ইউজুয়াল। তাহলে এখানে এখন গুণ করে দাও, তাহলে কী হবে 2M1 U1 2M1 U1 মাইনাস M1 V2 মাইনাস M1 U2, আর এই পাশে কী ছিল M2 V2 মাইনাস M2 U2। তাহলে আমি এখন কিসের মান বের করবো বলো তো, এই রাশিটাতে কিন্তু শুধুমাত্র V2 এর মান আছে, V1 এর মান নেই। এবার আমরা এখান থেকে V2 এর মান বের করবো, আগে আমরা V1 এর মান বের করছি, এবার আমরা V2 এর মান বের করবো। তাহলে V2 এর মান বের করার জন্য আমরা কী করবো, V2 এরগুলোকে এক পাশে নিব আর বাকিগুলো কী করবো আরেক পাশে নিব, তাহলেই হবে আগের মতো সিমিলারলি। তাহলে এখানে আমরা কোনটাকে নিব, এই যে V1 এটাকে আমাদের কী করলে ওই পাশে নিয়ে লাগবে। তাহলে কী ছিল M2 V2, এটা মাইনাস ছিল এই পাশে গেলে প্লাস M1 V2। আচ্ছা এটাকে আমরা এই পাশে নিছি, মানে এটাকে কী করবো এই পাশে নিব। তাহলে এই পাশে যা ছিল তাই 2M1 U1 মাইনাস M1 U2, আর এটা মাইনাস ছিল এই পাশে কী হবে, ওয়েট হ্যাঁ এই পাশে কী হবে প্লাস M2 U2 হবে। বোঝা গেছে এই লাইনটা, বোঝা গেছে। এবার এখান থেকে আমরা কী করব, কমন নিব। দেখো আমি এটা তাহলে মিশাই দিচ্ছি, যেহেতু এখানে আর স্পেস পাচ্ছি না আমি, সুতরাং এটা মিশাই দিই। আচ্ছা এখান থেকে আমরা এটা কমন নিই, তাহলে V2 কমন নিলে কী হবে M1 প্লাস M2, আর এখানে 2M1 U1, আর এখান থেকে যদি আমরা কমন নেই হচ্ছে U2, তাহলে কী হবে তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে M2 মাইনাস M1 U2। দেখো এখান থেকে U2 কমন নিলে এমনটা দাঁড়াবে না, প্লাস U2 কমন নিলে কী হবে M2 মাইনাস এই M1, ঠিক আছে। এখন এই V2 এর মানটা ওই পাশে ভাগ করে দাও, তাহলে কী হবে, তাহলে V2 ইকুয়াল আমরা পাবো 2M1 U1 ডিভাইডেড কত, ডিভাইডেড M1 প্লাস M2, আর এখানে হচ্ছে প্লাস কত M1 মাইনাস সরি হ্যাঁ M2 মাইনাস M1 M2 মাইনাস M1 M2 মাইনাস M1 গুণন কি U2 ডিভাইডেড
m1 প্লাস m2। তাহলে এখন দেখো আমরা কি কি পাইছি। আমরা এখান থেকে দুইটি সমীকরণ বের করছি। সমীকরণ এটাকে আমি দিলাম x নাম্বার সমীকরণ এবং এটাকে দিলাম আমরা y নাম্বার সমীকরণ। সো সমীকরণ x এবং y থেকে যদি দুটি বস্তু সমভরের বস্তু হয় অর্থাৎ m1 ইকুয়াল m2 হয়, তাহলে আমরা কি পাবো? এই সমীকরণে বসাও, m1 এর মান তুমি m2 বসাও, তাহলে কি হবে? আচ্ছা আমরা এই সমীকরণ আগে দেখি। তাহলে v1 ইকুয়াল হবে হচ্ছে m1 এর মান আমি কি বসাবো? m2 বসাবো। তাহলে m2 মাইনাস m2 কত হবে? এটা 0 হবে, 0। টোটালটা কত হবে? 0 প্লাস, তাহলে এখানে কি 2m2 u2 ডিভাইডেড হচ্ছে m1 এর মানে আমি কি বসাবো? m2। তাহলে কি পাবো? m2 প্লাস m2, তাহলে কি হবে? 2m2। তাহলে 2m2 কাটা থাকে, তাহলে কি হয়? v1 ইকুয়াল u2 হয়। এখন এই সমীকরণে আমি কি বসাবো? দেখো এখানে m1 m2 মানটা বসাও। তাহলে দেখো m1 এর m2 এর পরিবর্তে m1 বসাও, তাহলে কি হবে? 2m1 u1 ডিভাইডেড m2 এর পরিবর্তে কি বসাবো? m1 বসাবো। তাহলে m1 প্লাস m1 কি হবে? 2m1 হবে প্লাস এখানে m2 এর পরিবর্তে m1 বসাও। তাহলে m1 প্লাস m1 মাইনাস m1 করলে কত হয়? 0 হয়। তাহলে এটা কত? 0। তাহলে এটা দ্বারা কত? u2 ইকুয়াল হবে v2 ইকুয়াল হবে কি? u1 এবং v1 ইকুয়াল হবে কি? u2। অথবা আমরা বলতে পারি দ্বিতীয় বস্তু শেষ বেগ হচ্ছে কি? প্রথম বস্তু শেষ বেগ হচ্ছে দ্বিতীয় বস্তু আদিবেগ, দ্বিতীয় বস্তু শেষ বেগ হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ। অর্থাৎ এটা পরস্পরের বেগটাকে কী করলো? বিনিময় করলো। সো এটাই আমাদের থিওরির প্রতিপাদন। আমি আশা করতেছি তোমাদের এখানে আর কোনো সমস্যা হবে না। ওকে, কারো কথা প্রশ্ন আছে এখানে? না থাকলে আমরা পরের অংশে যাব। ফারজানা বেগম, তোমার কি প্রশ্ন আছে কোথাও? সব বুঝতে পারতেছো? ওকে, এখানে তো সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখো আমরা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো ছিল, থিওরিগুলো আমরা সব করছি এবং কয়েকটা থিওরি আমি তোমাদেরকে রেকর্ড করে দিয়েছি, যেগুলো আমি আর করাইনি, রেকর্ড ছিল বিধায় ওগুলো দিছি। তারপরে হয়তো এমন হইতেই পারে যে তোমরা বুঝতে পারতেছো না, আমাকে অবশ্যই নক দিবা, মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, যেভাবে পারো গ্রুপে বা লাইভ চলাকালীন আমি তোমাদের সেগুলো বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের লাস্ট থিওরি। এরপরে তৃতীয় অধ্যায়টা ছিল, আমি তৃতীয় অধ্যায়টা স্কিপ করছি কারণ তৃতীয় অধ্যায়ের যে কনসেপ্ট এগুলো একটু গোলমেলা টাইপের। তো আমি চাচ্ছি আগে তোমাদের যেই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট প্লাস সহজেই বুঝবা এমন কিছু অধ্যায় আগে শেষ করে দিতে, তারপরে আমরা ওই অধ্যায়গুলোতে হাত দেব। ওকে, তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় এই মুহূর্তে শেষ করলাম। তাহলে আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ। এবার আমরা তৃতীয় অধ্যায়টাকে বাদ রাখছি, আপাতত চতুর্থ অধ্যায় যাব। তাহলে দেখো পরের অধ্যায়টার নাম কি? পরের অধ্যায়টা হচ্ছে মহাকর্ষ। তো মহাকর্ষ আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আমার কাছে এটি খুবই মানে মজার লাগে এটা পড়তে, সব থেকে বেশি মজাদার আর কি। ফিজিক্সের সব বিষয়ে মজাদার, তার মধ্যে মহাকর্ষ অন্যতম মজাদার। এরপর আছে স্থিতিস্থাপকতা, এটাও খুবই মজাদার একটা অধ্যায়। তো আমরা এবার মহাকর্ষ অধ্যায় পড়ব। দেখো আমি মহাকর্ষ অধ্যায় থেকে তোমাদের সাজেশানে মোট কয়টা থিওরি, 3টে বা 4টে থিওরি দিয়েছিলাম। তোমরা যা যা সাজেশান পাওনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাদেরকে সাজেশানটি দিয়ে দেবো। তাহলে দেখো ফিজিক্স 1 এর নোট সাজেশান কোথায় গেল? ওকে, দেখো এই সাজেশান অনুযায়ী আমি তোমাদের যে প্রশ্ন এখান থেকে করতে বলছিলাম, চতুর্থ অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হচ্ছে, একটি পাতলা গোলীয় খোলকের অক্ষের উপরে বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন করো। প্রাবল্য বিভব এই রাশিমালা প্রতিপাদন করা লাগবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এইটা আমি তোমাদের জন্য ভিডিও করে রাখছি, তোমাদেরকে আমি ভিডিও লিঙ্কটা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, এটা তোমরা ওখানে পেয়ে যাবা। তারপরে আরেকটা প্রশ্ন ছিল, পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি আলোচনা করো। অথবা এমনটা বলে যে দেখো যে পৃথিবীর মাঝ বরাবর যদি একটি সুড়ঙ্গ করা হয়, এটি সরল দোলগতিতে দুলতে থাকবে।
আহ, এইটা এটারও ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর একটা প্রশ্ন ছিল মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক, এইটার ভিডিও করা নেই, এটা আমি এখানে করে দিচ্ছি। আর তার আগে আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করি, তারপরে আমরা এই বিষয়গুলোতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমি তোমাদের আগে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিই, তোমরা এগুলো দেখবা। যদি কেউ কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবা লাইভ চলাকালীন, বা তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে সেগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো আমি তোমাদেরকে এই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এই অধ্যায়ের, একটু ওয়েট করো। দেখো আমি এটা হোয়াটসঅ্যাপে তোমাদের ওই গ্রুপে দিয়ে দিয়েছি। আরেকটা ছিল হচ্ছে সুরঙ্গের প্রশ্ন। তাহলে এই দুইটা থিওরি আমি দিয়ে দিছি। এখন আমরা কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করে তারপরে ওই যে থিওরিটা বাকি আছে ওইটা করবো, তাহলে তারপরে কিছু গাণিতিক সমস্যা করবো, তাহলে আমাদের এই অধ্যায় শেষ। তো প্রথমে আসি মহাকর্ষ বল কাকে বলে। এখান থেকে যারা যারা ক্লাস করছো একজন আমাকে একটু বলো মহাকর্ষ বল কাকে বলে। ফারজানা বেগম, তুমি কি বলতে পারবা মহাকর্ষ বল কাকে বলে? ফারজানা বলতে পারবা মহাকর্ষ বল কাকে বলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি বেসিক বিষয় থেকে। তাহলে দেখো আমরা জানি মৌলিক বল চারটি মৌলিক বলের মধ্যে একটি অন্যতম মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল বলতে যেটা বোঝায় মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। ধরো যে এখানে m1 ভরে একটি বস্তু আছে এবং এখানে m2 ভরে একটি বস্তু আছে, এরা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করবে এটাকে আমরা বলবো মহাকর্ষ বল। অর্থাৎ এই যে পৃথিবী আছে, পৃথিবী চাঁদ সূর্যকে সবাইকে কী করছে, আকর্ষণ করছে। ইভেন পৃথিবী আমাদের নিজেদেরকেও আকর্ষণ করছে, যার কারণে আমরা কী করি, পৃথিবী পৃষ্ঠে থাকি। তো এখন পৃথিবীটা কিন্তু এরকম হয়, এবং পৃথিবীর পৃষ্ঠের উপরে আমরা বাস করি, পৃথিবীর পৃষ্ঠের উপরে আমরা কী করি, বাস করি। যদি এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল না থাকতো আমরা কিন্তু পৃথিবী থেকে যে কোনো মুহূর্তে ছিটকে পড়ে যেতাম। কারণ কি, কারণ পৃথিবীর যে গতিতে চলে এই গতিতে আমরা কিন্তু কখনো এর উপরে টিকে থাকতে পারতাম না, অবশ্যই এখান থেকে পড়ে যেতাম। কিন্তু অভিকর্ষ বল বা মহাকর্ষ বলের কারণে পৃথিবী আমাদেরকে তার তার
কী করছে, তার দিকে আকর্ষণ করে রাখছে, তার ফলে আমরা এখানে আটকে রাখছি। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, ধরো একটা বলের উপর কোনো কিছুকে রাখা যাবে না, কিন্তু একটা বলটা যদি চুম্বক ক্ষেত্র হয়, এর উপরে কিন্তু আমরা লোহা অনেকগুলোকে আটকায় রাখতে পারবো। সিমিলারলি পৃথিবী যদিও গোল এবং এটা ঘুরছে, তারপরে আমরা পড়তেছি না, তার একমাত্র কারণ হচ্ছে পৃথিবী আমাদেরকে অভিকর্ষ বলের মাধ্যমে আকর্ষণ করছে। তাহলে মহাকর্ষ বল কাকে বললাম? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে আমরা বলি মহাকর্ষ বল। আর অভিকর্ষ বল কাকে বলা হয়? পৃথিবী যে বল দ্বারা কোনো কিছুকে আকর্ষণ করে, এটাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে আমরা দুইটা বিষয় ক্লিয়ার। মহাকর্ষ বল মানে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটা হচ্ছে মহাকর্ষ বল। এবং অভিকর্ষ বল মানে কি? অভিকর্ষ বল মানে হচ্ছে পৃথিবীর সাথে মহাবিশ্বের অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বল, এটাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল কিন্তু মহাকর্ষ বলেরই একটি ধরন। কিন্তু সকল অভিকর্ষ বল মহাকর্ষ বল হলেও সকল মহাকর্ষ বল কিন্তু অভিকর্ষ বল নয়। যেমন ধরো চাঁদ আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, এটা মহাকর্ষ বল, কিন্তু এটা অভিকর্ষ বল নয়। আবার পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, এটা কিন্তু অভিকর্ষ বল। তাহলে পৃথিবীর আর অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে আমরা বলছি অভিকর্ষ বল। আর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে আমরা বলছি মহাকর্ষ বল। তো এখন বিষয়টা হচ্ছে আমরা মহাকর্ষ বল সম্পর্কে একটা সূত্র শিখে এসেছি। সেটা কি? নিউটনের মহাকর্ষ বলের সূত্র। তো নিউটন মহাকর্ষ বলের সূত্রটাতে বলছিল দুইটা কথা। তিনি বলছে যে মহাকর্ষ বলটা কতটুকু হবে, তিনি এটা ধারণা দিয়ে গেছে। তিনি বলছে, এক নম্বর কথাতে তিনি বলছে মহাবিশ্বে এই যে দুটি ভর থাকবে, দুটি ভরের যে বস্তু থাকবে, মহাকর্ষ বলটা কী হবে? ওই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। মহাকর্ষ বলটা হবে বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে মহাকর্ষ বল এফ ইকুয়াল কী হবে? দুইটি সমানুপাতিক কী হবে? m1 এবং m2 ভরের বস্তু, তাহলে এদের গুণফলের সমানুপাতিক, তাহলে m1 m2 হবে। তাহলে তার এক নম্বর কথাতে তিনি বলছে যে মহাকর্ষ বলটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তো তিনি বলছে এফ সমানুপাতিক m1 m2। এবং দুই নম্বর কথাতে বলছে এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? r। তাহলে এটা তার সূত্র অনুসারে এরকম হবে যে এফ সমানুপাতিক 1/r², বা এফ ব্যস্তানুপাতিক r²। তাহলে এই দুইটা হলো তার সূত্রের মেন কথা। এক নম্বরে তিনি বলছে মহাকর্ষ বলটা হচ্ছে এই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং দুই নম্বরে তিনি বলছে এই ভরটা হবে কি? এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো তার কথা অনুযায়ী আমরা এক নম্বর সমীকরণে পাচ্ছি এফ সমানুপাতিক m1 m2, দুই নম্বর সমীকরণে পাচ্ছি এফ সমানুপাতিক 1/r²। সো এই দুইটা সমীকরণ 1 এবং 2 থেকে লিখতে পারি এফ সমানুপাতিক m1 m2/r²। সো এটা নিউটনের মহাকর্ষ সূত্রের রূপ। এখন বিষয়টা হচ্ছে আমরা জানি যে যদি কোনো সমানুপাতিক চিহ্নটাকে উঠায় দেয়, সেই ক্ষেত্রে সেই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমাদেরকে সেখানে একটি অবশ্যই সমানুপাতিক ধ্রুবক বসাতে হবে, কারণ সমান এবং সমানুপাতিকের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে একটা ধ্রুবক বসাতে হয়। তাহলে এফ এর পরিবর্তে আমরা বসাতে পারি এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক বসালাম, সেটা হচ্ছে বড় জি m1 m2/r²। তো এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ বলের সূত্রের গাণিতিক রূপ, এফ ইকুয়াল জি m1 m2/r², যেখানে জি হচ্ছে কি? মহাকর্ষীয় ধ্রুবক। জি বললাম কি? মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে দেখো এই মহাকর্ষীয় ধ্রুবকের মান আমরা মানে সংজ্ঞা কীভাবে দিতে পারি, এটা আমরা একটু আসি। যদি আমাদেরকে বলে যে মহাকর্ষীয় ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, তাহলে কি বলবা? দেখো কি, যদি এমনটা হয় যে এই বস্তু দুইটার ভর হচ্ছে 1, এর ভর 1, এর ভর 1, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত? 1। তাহলে এরকমটা দাঁড়ায় জি ইকুয়াল এফ ইকুয়াল জি দাঁড়ায়। এফ ইকুয়াল কি দাঁড়ায়? জি দাঁড়ায়, কারণ এটা 1, এটা 1, এটা 1, তাহলে 1 1 গুণ করলে 1/1, তার মানে কি 1ই হবে। তাহলে এখানে দাঁড়াবে কি? জি। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা কীভাবে বলবো? যদি দুটি একক ভরের বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থান করে, যদি দুটি একক ভরের বস্তু পরস্পর থেকে একক দূরত্বে অবস্থান করে, তখন সেখানে যে মহাকর্ষ বল কাজ করে তাকে আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক বা মহাকর্ষ ধ্রুবক। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম? যদি দুটি একক ভরের বস্তু পরস্পর থেকে একক দূরে অবস্থান করে, তখন সেখানে যে মহাকর্ষ বল কাজ করে সেটাকে আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, বুঝতে পারছো এটা? মহাকর্ষীয় বিভব আর প্রাবল্য,
না না, বিভব আলাদা, ধ্রুবক আলাদা, বিভব আলাদা, ধ্রুবক আলাদা। আমরা বিভবে এখনো আসি নাই, আমরা মহাকর্ষ বলের যে নর্মাল বিষয়গুলো এগুলোতে পড়তেছি, ওগুলোতে আমরা এখনো যাই নাই। তাহলে দেখো আমি বেশি বিষয় আলোচনা করব না, কারণ যদি আমরা যত বড় কোর্স আলোচনা করতে যাই আমাদের এটা শেষ হবে না। আমাদের যেগুলো যেগুলো দরকার আমি শুধু সেগুলো আলোচনা করতেছি। এই পর্যায়ে আমাদের মহাকর্ষ বলে এটা দরকার আছে, কারণ আমরা যখন এই কাজগুলো করব তখন এই মহাকর্ষ বলের সূত্রটা প্রয়োজন হবে, যার ফলে আমরা এটা করছি। তাহলে মহাকর্ষ বলের সূত্রতে আমরা পাইছি এফ সমান GM1M2 ভাগ আর স্কোয়ার। এই সূত্রটা অবশ্যই আমাদের মাথায় রাখা লাগবে। এবার আমরা আসি মহাকর্ষ প্রাবল্য কাকে বলে এবং মহাকর্ষ বিভব কাকে বলে। যেহেতু আমাদের মহাকর্ষ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করার কথা বলা হয়েছে, তাহলে ধরো এটা হচ্ছে একটা এ বস্তু এবং এর ভর একটা ভর আছে। তো আমাদের বোঝা লাগে মহাকর্ষীয় ক্ষেত্র বা মহাকর্ষ ক্ষেত্র। দেখো তোমরা এই বিষয়টা অনেক জায়গায় শুনবা, মহাকর্ষ ক্ষেত্র, তারপরে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, এনিথিং যে ক্ষেত্রগুলো থাকে। ক্ষেত্র মানে কি? যে অঞ্চল পর্যন্ত তার কাজ করার ক্ষমতা থাকে। অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্র বলতে বোঝায় যেই অঞ্চলব্যাপী মহাকর্ষ বলটার প্রভাব কাজ করে, যেই অঞ্চলব্যাপী মহাকর্ষ বলের প্রভাব কাজ করে এটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। তো যে অঞ্চলব্যাপী মহাকর্ষ বল কাজ করে এটাকে আমরা বলছি কি? মহাকর্ষীয় ক্ষেত্র। সাপোজ এই একটা বস্তু, এর যদি এই অঞ্চল পর্যন্ত মহাকর্ষ বল কাজ করে তাহলে আমরা এই অঞ্চলটাকে বলবো কি? তার মহাকর্ষ ক্ষেত্র। তাহলে এবার আমরা আসি মহাকর্ষ প্রাবল্য বা প্রাবল্য। প্রাবল্য কাকে বলা হয়? এই মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে একটি একক ভরের বস্তু, কি কত ভরের বস্তু? একক ভরের বস্তু। মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একটি একক ভরের বস্তু স্থাপন করলে এটি যেই পরিমাণ বল অনুভব করবে এটাকে বলা হবে কি? মহাকর্ষীয় প্রাবল্য। ক্লিয়ার? যেটা বলছিলাম মহাকর্ষ ক্ষেত্র তো তুমি বুঝিছো। তো মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে একটি একক ভরের বস্তু যদি স্থাপন করা হয় এটি যেই বল অনুভব করবে এটাকে আমরা বলবো কি? মহাকর্ষ প্রাবল্য। তাহলে আমরা এখন মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী জানি কি? F = GM ভাগ আর স্কয়ার। কি জানি? GM ভাগ আর স্কয়ার, সরি GM1 ভাগ M2 ইন্টু কি? আর স্কয়ার। এখন আমাকে বলো, ধরো যে এখানে এই বস্তুটা হচ্ছে পৃথিবী। বস্তুটা কি? পৃথিবী, যার ভর হচ্ছে m। এবং এখানে আমরা এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমরা কি করছি? মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আমরা কি করছি? একক ভরে একটা বস্তু স্থাপন করছি। তাহলে M2 ইকুয়াল কি হবে? এইটা। আর M1 ইকুয়াল কত? M1 ইকুয়াল m। আর এদের মধ্যবর্তী দূরত্বটা কত? মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে r। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? তাহলে F ইকুয়াল কি হবে? GM ইন্টু 1 ভাগ আর স্কয়ার। এবং এখন আর এটা F থাকবে না, এই বলটাই কি হয়ে যাবে? এই বলটাই হবে হচ্ছে প্রাবল্য। তাহলে এটাকে আমরা বলবো আচ্ছা F। তাহলে প্রাবল্য ইকুয়াল কি হবে? মহাকর্ষ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল হবে GM ভাগ আর স্কয়ার। সেটা হচ্ছে মহাকর্ষ প্রাবল্যের সূত্র। আর মহাকর্ষ প্রাবল্য কাকে বলা হয়? মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একটি একক ভরের বস্তু স্থাপন করা হলে সেটি যেই পরিমাণ বল অনুভব করে এটাকে বলা হয় মহাকর্ষ প্রাবল্য। কি বললাম? মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক ভরে একটা বস্তু স্থাপন করলে এটি যে পরিমাণ বল অনুভব করে এটাকে বলা হয় মহাকর্ষ প্রাবল্য। আচ্ছা, এরপর আসি আমরা মহাকর্ষ বিভব। সো মহাকর্ষ বিভব বলতে বোঝায় মহাকর্ষ ক্ষেত্রের বাইরে থেকে, যেটা মহাকর্ষ ক্ষেত্র, তখন মহাকর্ষ ক্ষেত্রের বাইরে থেকে একটি একক ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে যেই পরিমাণ কাজ করা লাগে এটাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। আবার বলছি, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে থেকে একক ভরে একটি বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যেই পরিমাণ বল প্রয়োগ করা লাগে এটাকে, যেই পরিমাণ কাজ সম্পাদন করা লাগে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। তাহলে এই ছিল মহাকর্ষ বিভব, আর এই হচ্ছে মহাকর্ষ প্রাবল্য। আর আমাদের ওই থিওরিটা মহাকর্ষ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক, ওটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব। আমার আরেকটা জায়গায় ক্লাস নিতে যেতে হবে, সো এখন আপাতত সময় হচ্ছে না। আপাতত আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। আর যে ভিডিওগুলো দিলাম এবং পিডিএফগুলো দিলাম এগুলো তোমরা আশা করতেছি তাড়াতাড়ি শেষ করবা নেক্সট ক্লাসের আগে, এবং নেক্সট ক্লাসে আমি বাকি অংশটা করে দেবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।